ঈদের আগেই উৎসব ভাতা সহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। প্রায় 6,500 ধর্মীয় উপাসনালয় দিয়ে পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, ভোটের কালী মোচনের আগে প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু। 30 এপ্রিল পর্যন্ত চলবে সংসদের প্রথম অধিবেশন। সংস্কারের বিষয়ে ফয়সালা হবে সংসদে। ট্রেনের টিকিট ব্যবস্থাটা মোটামুটি আগের তুলনায় ভালো। ট্রেনে স্বস্তির যাত্রা, সড়কে তৎপর পুলিশ, লঞ্চে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ। গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি মন্ত্রীর। এবং চট্টগ্রামে চায়না ইকোনমিক জোনে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রসহ গ্রেফতার 4। লুট করা মালামাল উদ্ধার। বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা শিল্প পুলিশের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ঈদের আগেই উৎসব ভাতা সহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। প্রায় 6,500 ধর্মীয় উপাসনালয় দিয়ে এই পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ভোটের কালী মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন তিনি। এদিকে ঐতিহাসিক দিন আখ্যা দিয়ে সম্মানীর এই ধারা অব্যাহত রাখার আহ্বান সুবিধাভোগীদের। সম্মানিত সুধীবৃন্দ, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডের পর শুরু হলো ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার 25 দিনের মাথায় শনিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে পাইলট প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তা প্রকল্পের আওতায় প্রথম ধাপে 4,908টি মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, 990টি মন্দিরের পুরোহিত সেবায়েত, 188টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ উপাধ্যক্ষ মিলে 16,992 জন পেলেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা। প্রতিটি মসজিদে ইমাম বা খতিব মাসে 5,000, মুয়াজ্জিন 3,000 এবং খাদেম 2,000 টাকা করে মোট 10,000 টাকা পেলেন। অন্য উপাসনালয়ের পুরোহিত ও বিহার অধ্যক্ষরা 5,000 এবং সেবায়েত ও উপাধ্যক্ষরা 3,000 করে পেলেন মোট 8,000 টাকা। এছাড়া 2,000 টাকা করে দেয়া হয় উৎসব ভাতাও। আমার এই প্রাপ্তি আমার পরিবার, সমাজ আমাকে সম্মানিত করবে। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। অনুষ্ঠানে স্মারক চেক তুলে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে তার সরকার। যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের জন্য একটি সম্মানী বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে একটু ভালোভাবে থাকব। ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান সরকার প্রধান। বলেন, জেলা উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য হিসেবে একজন ধর্মীয় নেতাকে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। আগামী 4 বছরে ধাপে ধাপে সব ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের এ সম্মানের আওতায় আনবে সরকার। কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রের বার্ষিক ব্যয় হবে প্রায় 4,400 কোটি টাকা। সরকারি বা দেশি বিদেশি সংস্থার অনুদানপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠান এ সুবিধার বাইরে থাকবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 30 এপ্রিল পর্যন্ত চলবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কাল অধিবেশন শেষে ঈদের জন্য নেওয়া হবে বিরতি। অন্তর্বর্তী সরকারের সময় করা 133টি অধ্যাদেশ 30 দিনের মধ্যে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংস্কার নিয়ে ফয়সালা হবে সংসদে। এদিকে রাষ্ট্রপতির ভাষণের উপর বিরোধী দল আলোচনা করবে বলে জানান
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জাতীয় সংসদ 12 মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনে গঠন করা হয় 15 সদস্য বিশিষ্ট কার্য উপদেষ্টা কমিটি। শনিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় কমিটির প্রথম বৈঠক। সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্য সদস্যরা। বৈঠকে প্রথম অধিবেশনের মেয়াদ, আলোচ্য সূচির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট 50 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। 133টি অধ্যাদেশ এগুলো বিষয় আছে। আইনমন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ের 133টি অধ্যাদেশের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বলেন, সংস্কার নিয়ে ফয়সলা হবে সংসদে। সংবিধানে 30 দিন সময় আছে। প্রথম যেদিন উপস্থাপন করেছি তার থেকে আইনগত যে বাধ্যবাধকতা আছে, যে সময় আছে, সেই সময়ের মধ্যেই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগ পর্যন্ত ট্র্যাডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতেই পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আলোচনা এটা ফ্লোরে হতে পারে, এখানে না। বিরোধী দলের চিফ হুইপ জানান, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জানাবে না বিরোধী দল, তবে আলোচনায় অংশ নেবেন তারা। কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে, তো সেই আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 29 মার্চ থেকে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল 3টায় বসবে জাতীয় সংসদের অধিবেশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। ট্রেনে সিট না পেয়ে অনেকেই যাচ্ছেন স্ট্যান্ডিং টিকিটে। সড়কপথের ঈদযাত্রায় টিকিট কালোবাজারি আর বাড়তি ভাড়া আদায় বন্ধে কঠোর অবস্থানে ডিএমপি। চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করেছেন লঞ্চ মালিকরা। এদিকে পরিবহন মন্ত্রীর আশ্বাস, ঈদের আগে পরে 12 দিন গণপরিবহনে কোনো জ্বালানি সংকট হবে না। স্বজন পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠতে শহর ছাড়ছেন রাজধানীবাসী। ধূমকেতু এক্সপ্রেস দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের ঈদ যাত্রা। কর্মব্যস্ততার কারণে আগে পরিবারকে বাড়ি পাঠাচ্ছেন অনেকেই। এবার ট্রেনের টিকিট ব্যবস্থাটা মোটামুটি আগের তুলনায় ভালো। স্ট্যান্ডিং টিকিট পাই নাই, এখানে না পাই, কিন্তু ট্রেনের মধ্যে অবশ্যই পাওয়া যায়। তবে শিডিউল বিপর্যয় না হলেও 45 মিনিট দেরিতে ছাড়ে মহানগর প্রভাতী। প্রত্যেকবারই যাই, প্রত্যেকবারই ট্রেন লেট। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক জানিয়েছেন, 16 মার্চ থেকে চলবে 5টি বিশেষ ট্রেন। আশা করছি যে সবগুলো ট্রেন রাইট টাইমেই চালাতে পারবো। এদিকে সড়কপথে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে গাবতলী বাস টার্মিনালে মতবিনিময় সভা করে পরিবহন মালিক শ্রমিক সংগঠন। সেখানে ডিএমপি কমিশনার বলেন, অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে রয়েছে নিয়মিত তদারকি। আরও প্রায় 800-900 ট্রাফিক পুলিশ এবং অফিসার অতিরিক্ত মোতায়েন করা হবে বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ এবং রেলওয়ে টার্মিনাল এলাকায় জ্যাম মুক্ত করার জন্য। সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ঈদ যাত্রায় গণপরিবহনে কোনো রকম জ্বালানি সংকট হবে না। পেট্রোল পাম্পগুলি 12 দিন, অর্থাৎ ঈদের আগে 7 দিন, ঈদের পরে 5 দিন পর্যাপ্ত তেল নিয়ে 24 ঘন্টা খোলা থাকবে, সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি। তো এভাবে আমাদের সব শক্তি আমরা প্রয়োগ করতে চাচ্ছি। অন্যদিকে লঞ্চ মালিকদের সংগঠন সংবাদ সম্মেলন করে জানিয়েছে, জ্বালানি সংকটে নৌপথে পর্যাপ্ত লঞ্চ পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় তারা। গতকালকেই 4টা বড় বড় জাহাজ যেতে পারে না, এই লঞ্চগুলি ট্রিপ ছেড়ে দিতে বাধ্য হয়েছে, শুধু অনলি ফর তেল, আদার্স কোনো কিছু নাই। 2 দিনের মধ্যে ডিপো থেকে চাহিদা মতো তেল সরবরাহ করা না হলে ঈদে নৌপথে যাত্রী পরিবহন ব্যাহত হবে বলেও জানায় সংগঠনটি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। জনপদ সময়ে আরও থাকছে। আরও 5 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিল সরকার। দায়িত্ব পালন করবেন পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত। স্থানীয় সরকারে গতি ফেরানোর লক্ষ্য। উসমান হাদি হত্যা মামলার আসামিদের সীমান্ত পার করার অভিযোগে ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফ সূত্র জানায়, ভোরে
শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, ফিলিপ সাংমা সীমান্তে দালাল চক্রের সঙ্গে যুক্ত এবং টাকার বিনিময়ে অবৈধভাবে লোক পারাপারের কাজ করতেন। প্রাথমিক জেরায় বিষয়টি স্বীকারও করেছেন তিনি। এসটিএফ বলছে, হাদি হত্যা মামলার 2 প্রধান আসামি ফয়সাল ও আলমগীরকেও ভারতে ঢুকতে সাহায্য করেছিলেন ফিলিপ। পুলিশি চাপ বাড়ায় তিনি নিজেও একই সীমান্ত ব্যবহার করে ভারতে প্রবেশ করেন এবং পরে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। স্থানীয় সরকারি গতি ফেরাতে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরিশাল সিটিতে বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহীতে মোহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহে মোহাম্মদ রুকনুজ্জামান রোকন, রংপুরে মাহফুজুন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটিতে মোহাম্মদ ইউসুফ মোল্লা হলেন প্রশাসক। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা মেয়রের দায়িত্ব পালন করবেন। কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের 5 নম্বর কূপের গ্যাস যুক্ত হলো জাতীয় গ্রিডে। পরীক্ষামূলক উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে 8 মিলিয়ন ঘনফুট গ্যাস। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তিনি বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার, যে কারণে বৈশ্বিক সংকটে ঝুঁকি বাড়ছে। নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যের কথা জানান প্রতিমন্ত্রী। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই এবং যাতে করে আমরা জ্বালানি যে খাতটি আমদানি নির্ভর করে দিয়ে গেছিল বিগত ফ্যাসিস্ট আমলে, আমরা সেক্ষেত্রে যেন আমরা স্বাবলম্বী হতে পারি সে ব্যাপারেই আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং করবো ইনশাআল্লাহ। ঝিনাইদহে জামাতের সঙ্গে সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সির লাশ নিয়ে বিক্ষোভ করেছে বিএনপি। দুপুরে ময়নাতদন্ত শেষে মর্গ থেকে লাশ নিয়ে মিছিল বের করা হয় শহরে। এতে জেলা বিএনপি নেতাকর্মী ছাড়াও নিহতের স্বজনরা অংশ নেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। এদিকে স্ট্রোকের কারণে তরু মুন্সির মৃত্যু হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছে জামাত। শুক্রবার সদর উপজেলার মাধবপুর গ্রামে জামাতের নারী শাখার ইফতার আয়োজন নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত 8 জন আহত হন। এ সময় গুরুতর আহত গান্না ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক তরু মুন্সি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চট্টগ্রামের চায়না ইকোনমিক জোনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মূল 4 জনকে গ্রেফতার করেছে শিল্প পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া মালামাল, জব্দ করা হয়েছে ব্যবহৃত অস্ত্র ও পরিবহন। বিদেশি বিনিয়োগের এই জোনের ডাকাতির ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে শিল্প পুলিশ। চট্টগ্রাম চায়না ইকোনমিক জোনে দুর্ধর্ষ সশস্ত্র ডাকাতি। 6 ফেব্রুয়ারি রাত 3টার দিকে নম্বর প্লেটবিহীন একটি পিকআপে 26 সেকেন্ডের সিসিটিভি ফুটেজ ছিল একমাত্র ক্লু। জড়িতদের চিহ্নিতে তদন্ত শুরু করে শিল্প পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 6 ফেব্রুয়ারি দিবাগত রাত 2টা থেকে 3:30টার মধ্যে আনোয়ারা চায়না ইকোনমিক জোনে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত। এই ঘটনায় প্রায় 6.5 লাখ টাকার বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, মালামাল লুট করে নিয়ে যায় তারা। এর 17 দিন পর জোনের স্টোর ম্যানেজার 15 থেকে 20 জনকে আসামি করে থানায় ডাকাতির মামলা করেন। গেল বৃহস্পতিবার ও শুক্রবার ঘটনার সঙ্গে যুক্ত প্রধান 4 ডাকাতকে গ্রেফতার করা হয়। এখানে যে 4 জন ডাকাত ধরা পড়ছে, এই 4 জনই কিন্তু কুখ্যাত ডাকাত, অত্র এলাকার কুখ্যাত ডাকাত। প্রত্যেকের নামে 4টা-5টা করে ডাকাতি মামলা আছে। এদেরকে ধরা একটু কঠিন। আমাদের টিম আপনারা দেখছেন যে জেলের বেশে, তারপরে ছিন্নমূল হয়ে তারা বিভিন্ন জায়গায় দিনের পর দিন তারা সেখানে উৎপত্তি থেকে আমরা এই 4 জন ডাকাতকে ধরতে সমর্থ হই। অভিযানে মালামালের একাংশ উদ্ধার করা গেলেও অধিকাংশ স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেয় ডাকাতরা। জব্দ করা হয় ব্যবহৃত দেশীয় অস্ত্র, পিকআপ ভ্যান ও সিএনজি। ডাকাতির কাজে ব্যবহৃত যে ট্রাক এবং একটা সিএনজি এবং যে মালামালের এক অংশ, কারণ বেশিরভাগ মালামাল তারা বিক্রি করে ফেলছে স্ক্র্যাপ হিসাবে, সেগুলো আর এক অংশ আমরা উদ্ধার করতে পারি। গ্রেফতার 4 জনের মধ্যে 2 জন এর আগেও ওই এলাকায় কোরিয়ান ইপিজেডের অন্য একটি ডাকাতিতেও সম্পৃক্ত ছিল বলে জানায় শিল্প পুলিশ। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ফরিদপুর শহরের বিভিন্ন মাদক প্রবণ এলাকায় অভিযান চালিয়ে 39 জনকে আটক ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু মিশার জানান, ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত শহরের চিহ্নিত বিভিন্ন মাদক প্রবণ এলাকায়
অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং এর বাইরে 3 জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। অভিযানে জেলা প্রশাসনী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। রাজধানীতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব গ্লুকোমা সপ্তাহ। শনিবার সকালে ধানমন্ডির হারুন আই ফাউন্ডেশন হাসপাতালে এই দিবসটি পালন করে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি। কর্মসূচিতে সচেতনতামূলক পোস্টার প্রকাশ ও লিফলেট বিতরণ করা হয়। গ্লুকোমা রোগীদের ফ্রি স্ক্রিনিং ও বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির সদস্য, নার্স, গ্লুকোমা রোগী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের আগেই উৎসব ভাতা সহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ প্রধানমন্ত্রীর। সব ধরনের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। 30 এপ্রিল পর্যন্ত চলবে সংসদের প্রথম অধিবেশন। সংস্কারের বিষয়ে ফয়সালা হবে সংসদে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করবে বিরোধী দল। ট্রেনের টিকিট ব্যবস্থাটা মোটামুটি আগের তুলনায় ভালো। ট্রেনে স্বস্তির ঈদ যাত্রা, সড়কে তৎপর পুলিশ। লঞ্চে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ। গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি মন্ত্রীর। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।